নমস্কার। আজকে একটা আজব বিষয় নিয়ে কথা বলবো। আজকে সকালটা অন্যান্য দিনের মতোই ছিল, কিন্তু সকালেই আমি অবাক হয়ে গেলাম একটা ঘটনা দেখে। সেই ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালোই লাগছে না। তো চলুন পুরো ঘটনাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি গেছিলাম সরকারবাবুর বাড়িতে ভোরবেলা। আশ্চর্য ব্যাপার, সরকারবাবুকে ঘুম থেকে ডেকে তুলতেই সরকারবাবু এক গ্লাস জল নিয়ে একটা ছোট্ট সাদা ট্যাবলেট খেলেন। আমি জিজ্ঞেস করলাম, মানে আপনি সকালবেলা এটা কি খেলেন? সরকারবাবু বললেন, এটি গ্যাসের ওষুধ। আমি বললাম, আপনি প্রতিদিন এই গ্যাসের ওষুধ খান? কোনো ডাক্তার কি আপনাকে লিখেছে? বলেছেন, না না, ডাক্তার তো লেখেনি। আমি বললাম, আপনি ডাক্তারের পরামর্শ ছাড়াই? সরকারবাবু হেসে বললেন, 5 বছর তো হবেই, না খেলে সকালটা ভালো যায় না। তাহলে এবার বলুন, যে আমরা ভাবি হয়তো গ্যাসের বড়ি তো একটা নিরীহ ট্যাবলেট, কিন্তু শরীরের ভেতরে একটা গ্যাসের বড়ি গেলে কি হয় সেটা কি জানেন? সরকারবাবু সেটা জানা ছিল না। সরকারবাবুকে আমি যেভাবে বোঝালাম, আপনাদের সঙ্গে আমি সেই গল্পটাই শেয়ার করছি। আমাদের পাকস্থলীর দেয়ালে থাকে বিশেষ কোষ, যাদের নাম হচ্ছে প্যারাটাইল সেল। এই কোষগুলি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে আমাদের পেটের ভেতরে, যাকে বলে HCl, নাম শুনে থাকবেন হয়তো। এই অ্যাসিডই হলো আমাদের হজমের প্রথম এবং প্রধান সেনাপতি। কিন্তু আপনি যখন যে গ্যাসের ওষুধ খাচ্ছেন, অ্যাকচুয়ালি ওটা প্রোটন পাম্প ইনহিবিটার, PPI বলা হয়। তখন ওই ওষুধটা কিন্তু গিয়ে ওই অ্যাসিড তৈরির যে পাম্প, সেই পাম্পে সোজাসুজি তালা মেরে দিচ্ছে, অর্থাৎ অ্যাসিড তৈরি বন্ধ। প্রথমে মনে হয় শান্তি হলো, বুক জ্বালা কমে গেল, কিন্তু সেই তালা যদি বছরের পর বছর চলতে থাকে, তখন শরীরের ভেতরে শুরু হয় একটা নীরব নাটক। অ্যাসিডকে আমরা অবশ্যই সবাই ভয় পাই, অথচ সেই কিন্তু আমাদের রক্ষক। এটা কি আমরা কখনো জেনেছি? প্রোটিন ভাঙতে অ্যাসিড লাগে, অ্যাসিড কমলে খাবার কিন্তু পেটে পচে, হয় ফার্মেন্টেশন, ফল আরও গ্যাস, আরও অস্বস্তি। প্রাকৃতিক যে স্যানিটাইজার খাবারের সাথে খাদ্যে আসে, সেই স্যানিটাইজার ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এই অ্যাসিড। অ্যাসিড কমলে ক্ষতিকারক জীবাণু যেমন সি ডিফিসাইল, এরা কিন্তু সুযোগ পেয়ে যায় আমাদের শরীরে রাজত্ব করার। এবার দীর্ঘদিন এই PPI ধরনের যে গ্যাসের ওষুধ, এগুলো খাওয়ার সম্ভাব্য বিপদ কি কি হতে পারে, গল্প এখানেই শেষ নয়। কিন্তু এই রেগুলার গ্যাসের ওষুধ যদি আমরা গ্রহণ করি, তাহলে কি কি হতে পারে এটা একটু বলে দিই। প্রথম সমস্যা যেটা হয়, সেটা হয় ক্যালসিয়াম শোষণের জন্য অ্যাসিড দরকার। ফলে কি হলো, দীর্ঘদিন অ্যাসিড যদি আমরা কমিয়ে রাখি শরীরে, তাহলে হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি, আর ক্যালসিয়ামের ঘাটতির জন্য অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড় যে কোনো সময় ভেঙে যাওয়ার সমস্যা। ভিটামিনের ঘাটতি হতে পারে, যেমন ভিটামিন B12 শোষণের জন্যও কিন্তু অ্যাসিড জরুরি। ভিটামিন B12 ঘাটতি হলে স্নায়ু দুর্বল হয়, হাত পা ঝিনঝিন করে, বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের সূত্রপাত হয় ভিটামিন B12 থেকে। শুরুটা কোথায় ছিল? আপনার ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বা প্রয়োজন ছাড়া প্রতিদিন ওই অ্যাসিডের ওষুধ খাওয়ার আরামের লোভ। আরও বড় ক্ষতি হতে পারে, কিডনির সাইলেন্ট ক্ষতি হতে পারে, একদম নীরব ক্ষতি হতে পারে। কীরকম? কিছু গবেষণায় দেখা গেছে, দীর্ঘদিন PPI ধরনের ওষুধ যদি আমরা ব্যবহার করি, তাহলে ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ CKD নামটার সঙ্গে তো এখন আমরা সবাই খুবই অভ্যস্ত, তাই CKDর ঝুঁকি বাড়তে পারে। পেটের সংক্রমণ,
অ্যাসিড কমে যাওয়া মানেই কিন্তু শরীরের ভেতরে বিভিন্ন রকম ক্ষতিকারক জীবাণুর উৎসবের মহড়া চলে। এইবার এই ঘটনাগুলো যখন সরকারবাবু শুনলেন, এবার সরকারবাবু বললেন ওষুধ খেয়েও তো গ্যাস কমছে না। আমি বললাম ওষুধ তো শুধু তালা মারছে মাত্র, কিন্তু সমস্যার মূল কোথায়? হয়তো অনিয়মিত খাবার খাচ্ছেন আপনি, হয়তো অতিরিক্ত চা কফি, প্রসেস ফুড, জাঙ্ক ফুড, প্রিজারভেটিভ দেওয়া ফুড খাচ্ছেন, হয়তো অত্যাধিক রাত জাগছেন, হয়তো অত্যাধিক মানসিক চাপ আছে আপনার। ওষুধ আগুনকে ঢেকে রাখে মাত্র, কিন্তু ছায়ের নিচে যে আগুন জ্বলতে থাকে সেটাকে তো কেউ দেখতে পায় না। না, মাথায় রাখবেন, শরীর আমাদের কারো শত্রু নয়, সে আমাদের বন্ধু, তাকে শুধু বুঝতে হবে। হুট করে ওষুধ বন্ধ করবেন না আজকে ভিডিওটা দেখার পর। অবশ্যই ডাক্তারের পরামর্শে ধীরে ধীরে ওষুধ কমান, ওষুধ ছাড়াই নিয়ম পরিবর্তন করুন। যা নিয়ম মানলে আপনার এই গ্যাস, বুক জ্বালা, অ্যাসিডের সমস্যা হবেই না, সেইগুলো করার চেষ্টা করুন। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জল পান করুন, ফার্মেন্টেড ফুড, ভালো কোয়ালিটির টক দই অথবা সাওয়ারক্রাউট অথবা কাঞ্জি, এইরকম ধরনের প্রোবায়োটিক রেগুলার খান। অতিরিক্ত তেল ঝাল কমান, মাঝে সাঝে 2-1 দিন খেলেন তাতে কিছু হয় না, কিন্তু রোজ ভুল করবেন না। মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। মানসিক চাপ নিয়ন্ত্রণের অনেক রাস্তা আছে। প্রকৃতি শরীরকে এমনভাবে বানিয়েছে যে সে নিজেই কিন্তু সুস্থ হতে চায় এবং সুস্থ হতে পারে। আমরা শুধু তাকে সুযোগ দিই না। আমরা ছোট্ট খাট্ট যে শরীর সিগন্যাল বা সংকেত দিচ্ছে, যেটাকে আমরা রোগ বলি, সেই সংকেতে সঙ্গে সঙ্গে তালা মারতে চেষ্টা করি। তালা না মেরে সংকেতকে ভয় না পেয়ে সংকেতের কারণটা কি সেটা যদি জেনে আমরা লাইফস্টাইলের পরিবর্তন করি, তাহলে কিন্তু আমাদের এত বড় ক্ষতি হতে পারে না যা ছোট্ট একটা না জানার কারণে একটা গ্যাসের ওষুধ করতে পারে। সরকারবাবু এখন কি করছে জানেন? সরকারবাবু এই ঘটনা শোনার পর এবার থেকে সরকারবাবু ভোরে হাঁটছেন। হাতে আর তার ট্যাবলেট নেই, জলের বোতল, শুধু দরকার হলে তিনি ওষুধ খান যখন ডাক্তার বলেন। ডাক্তারবাবু বোঝেন কতদিন কতক্ষণ ওষুধ খাওয়ার দরকার, কিন্তু একবার ওষুধ খেয়ে আরাম পেয়েছেন, আপনি সারা জীবন নিজেই ডাক্তারি করে যাচ্ছেন। এটা কিন্তু আপনি নিজের কবর খুঁড়ছেন। অতএব ওষুধ দরকার হলে খাবেন না, এটা কখনোই বলছি না, কিন্তু ওষুধকে যেন জীবনসঙ্গী বানাবেন না। অ্যাসিডকে দোষারোপ না করে অ্যাসিড হওয়ার কারণটাকে খুঁজুন। রোগের কারণই কিন্তু সুস্থতার পথ দেখায়। হ্যাঁ, এটাও বলে রাখি, বলতেই হয় নিয়মের কথা। সেটা হচ্ছে আমি কিন্তু কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নই বা চিকিৎসক নই। অসুবিধা হলে অবশ্যই মেডিসিন বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এর পরামর্শ আপনি নিশ্চয়ই নেবেন। তাহলে আজকের ভিডিওটা শুধু এটাই ছিল যে অজ্ঞানতাবশত রোজ সরকারবাবু নামটা দিয়ে আমি আমার একজন প্রিয়জনকে শোনাতে চাইলাম, যার বাড়িতে গিয়ে আমি এই ঘটনাটা দেখেছি। আর তাকে উৎসর্গ করে বলি, রোজ খাবেন না। গ্যাসের ওষুধ আপনার বহু রোগের কারণ হতে পারে, এটা আমার কথা নয়, আধুনিক বিজ্ঞানের কথা। প্রয়োজনে খান, যখন ডাক্তারবাবু লিখবেন। নিজে ডাক্তারি করবেন না, এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক। নমস্কার। যদি ভিডিওটা আপনার কোনো রকম কাজে লেগে থাকে, যারা নতুন দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যদি এই ধরনের গ্যাসের ওষুধের প্রতি আকৃষ্ট থাকে, তাকে ভিডিওটা শেয়ার করুন। তাকে বলুন একবার ভিডিওটা দেখতে, তারপরে সে নিজে গ্যাস কমানোর ওষুধ যদি খায়, খেতে পারে। নমস্কার।